প্রতিটি হিল স্টেশনেই একটা লাভার্স পয়েন্ট থাকে। আর তার খুব কাছেই থাকে একটা সুইসাইড পয়েন্ট। চারপাশে অর্কিড, জুনিপার, ধ্যানস্থ মেঘ। নিচে তাকালে চোখে পড়ে বন্য ঝর্ণার জলে ভেসে যাচ্ছে কবেকার মুখ। সূর্যাস্তের ঠিক আগে যারা লাভার্স পয়েন্টে যায়, তারা সুইসাইড পয়েন্টেও চলে যেতে পারে। মাঝখানে হাওয়া আর পাখিদের সংসার। বার্চ গাছের ডালে বসে কেউ মাউথ অর্গান বাজায়। মনাস্টারির ঘন্টা শোনা যায় কিছু দূর থেকে। একদা যে আশ্চর্য চাঁদ উঠেছিল জানলায়, পাক খেতে খেতে এ সময় নিচে গড়িয়ে পড়ে। প্রতিটি হিল স্টেশন, প্রতিটি ভ্রমণ এইভাবে লাভার্স পয়েন্ট থেকে সুইসাইড পয়েন্ট অব্দি যেতে যেতে দুঃখিত হয়, থমকে দাঁড়ায়, কিন্তু ফিরতে পারে না কিছুতেই। এই উচ্চারণ এবং সিগনেচার শব্দগুলি যার, সেই কবি সৌভিক বন্দ্যোপাধ্যায় কবিতা কলিং আয়োজিত ভাঙা পথের রাঙা ধুলোয় দশম পর্বের আজকের অতিথি। আর আজকে তার সাথে সংযোজনায় থাকছেন বাচিক শিল্পী শর্মিষ্ঠা পাল। অনুষ্ঠান শুরুর আগে কবিতা কলিং এর সমস্ত দর্শক শ্রোতাদের শুভ বিজয়ের শুভেচ্ছা জানাই। প্রোগ্রাম শুরু হচ্ছে এবার। ধন্যবাদ অভিজিৎ দা। আজকে আসলে যাকে নিয়ে অনুষ্ঠান, কবি সৌভিক বন্দ্যোপাধ্যায়। শূন্য দশকে যারা লেখালেখি করেন, তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য নাম সৌভিক। ওর লেখার একটা স্বতন্ত্রতা আমরা মানে আমার যদ্দূর পড়া, আমার মনে হচ্ছে আমি 2007 এরকম সময় বৃষ্টি দিনে সৌভিকের লেখা প্রথম পড়ি। আর পড়ার পরে নতুন, মানে আমার পড়া ছিল না, পড়ার পরে মনে হলো শব্দ চয়নগুলো আলাদা, ভাবনাটা আলাদা। আর এই ভাবনা আলাদা হয়ে গেলে আর খুব সহজভাবে উচ্চারণ করেও গভীরতায় পৌঁছানো যায়, এটা সৌভিকের কবিতায় ভীষণভাবে দেখা দেয়। আহ সৌভিককে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা। আর দেখছেন বন্ধুরা, তাদের সকলকে জানাই শুভ বিজয়ের শুভেচ্ছা। সৌভিকের কবিতা নিয়ে বা কবিতা জীবন নিয়ে, তার জার্নি নিয়ে আমরা অনেক কথা বলবো, কিন্তু তার আগে সৌভিকের প্রথম দিককার একটা লেখা আমি একটু বলি। যখন প্রথম লিখছে সে কিরকম লিখেছে। জোকার। বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের চেয়ে অনেক বড় অপরাধ সহবাসের প্রতিশ্রুতি দিয়ে বিবাহ। যে মেয়েটি এই কথা বলবে তাকে খুব ভালো লেগে যাবে আমার। আমি তার নাম দেব খোলা মন। বিষয়টা সেটা নয়। আসল ব্যাপার হলো বিবাহ ও সহবাসের মধ্যে, শৈশাবুত ও সুগন্ধি কন্ডমের মধ্যে কোনো এক বিন্দুতে বেটে জোকারের মতো দাঁড়িয়ে থাকে একজন। পাতা ঝরার শব্দের ভেতরে দাঁড়ানো সেই নিরীহ অতি সাধারণ লোকটিকে আমরা আনমনে প্রেম বলে ডাকি। এই ছিল সৌভিকের প্রথম দিকের কবিতা, আমার পড়া অন্তত। তা এখন আমি সৌভিকের কাছে যাব। যে কথা জিজ্ঞাসা, যে দেখো তুমি কবিতা লিখছো, এখন সবাই জানে, আর তুমি খুব ছোটবেলা থেকে খুব কবিতা লিখছো তাও কিন্তু নয়। অনেকের যেমন হ্যাবিট থাকে, সেরকম কি ছিল তোমার, যে খুব ছেলে মানুষ বয়স থেকে? না, এটা আমি আগেও অনেক জায়গায় বলেছি, তুমি প্রশ্ন করলে। আমি হ্যাঁ, মানে আমি 17-18 বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করিনি, কিন্তু আমি
আমার যে আমি যে মানে যদি দশক ভাগ করা যায়, যে শূন্য দশক, প্রথম দশক, 90 দশক, আমার হুম, প্রথম বই বেরিয়েছিল শূন্য দশকে, তো সেদিক থেকে দেখতে গেলে শূন্য দশকে কবি বলা হয়। কিন্তু আমি হুম, নিজের জন্য লিখি অনেক বছর, মানে যখন আমি কলেজে পড়ি বা কলেজ থেকে বেরিয়ে মাস্টার্সের দিকে যাচ্ছি, তখন থেকে নিজের জন্য কবিতা লিখতাম ডায়েরির পাতায়, সেগুলো ছাপাতাম না। আমি 15 হুম, বছর ছাপাইনি, নিজের জন্য লিখে গেছি, এবং এই 15 বছর এই স্প্যানটাতে আমি হুম, প্রচুর কবিতা পড়েছি। মানে আমি কবিতার হুম, দীক্ষিত পাঠক ছিলাম এবং নিজের জন্য লিখতাম। একটা সময় এলো যখন মনে হলো যে প্রতিদিনের যে কথাবার্তা, ব্যবহারিক কথাবার্তা বা হুম, সংযুক্ততা, তাতে নিজে যা বলতে চাইছি সবার কাছে পৌঁছানো যাচ্ছে না, বোঝাতে পারছি না। তো এত হুম। বছর কবিতার সঙ্গে থেকে পড়ে এবং নিজে লিখে নিজের জন্যে মনে হলো যে তাহলে পৌঁছোই। তো ছাপানো শুরু হলো সেটা শূন্য দশকের মাঝামাঝি সময় থেকে। আমার প্রথম বই বেরোয় 2009 সালে। তাও মানে ছাপানো কবি হিসেবে এক দশকের ওপর হয়ে গেল, এক যুগের ওপর। হুম। কিন্তু তুমি যেটা বললে, আমি নিজের জন্য লিখতাম, আমি নিজের জন্য লিখেই গেছি, এবং আমি প্রচুর কবিতা পড়তাম সেই সময়। শুধু বাংলা কবিতা না, ইংরেজি কবিতা প্রচুর পড়তাম, অনুবাদে ইংরেজি কবিতা প্রচুর পড়তাম। মানে কবিতার সঙ্গে আমার একটা চলাচল বা যাপন ছিলই অনেক বছর। কিন্তু আমি ছাপানো শুরু করি দেরিতে। সেদিক থেকে দেখতে গেলে তুমি বলতে পারো আমি ততটা বেশি দিন লিখিনি, 20 বছর লিখিনি, কিন্তু 30 বছর পড়েছি, 10 বছর 12 বছর লিখেছি এরকম। আচ্ছা, আরেকটা কথা বলো, এই যে তুমি বলছো না নিজের জন্য লিখতাম, ঠিক। নিজের জন্য মানুষ অনেক সময় খাতার পাতা ভরায়। তা তোমার কোনো সবার ধরো ইন্সপিরেশন থাকে, থাকে তো, মানে হুম, হুম। কিছু না কিছু জায়গা থেকে ইন্সপিরেশন হয়, কবি নয়, কবিতা পড়া নয়, কবি বা কোনো মানুষ বা জীবনই ধরো। তোমার ইন্সপিরেশন কি অ্যাকচুয়ালি? দেখো এইভাবে মানে ইন্সপিরেশন ঠিক এইভাবে বলতে পারবো না। আমি অনেকের লেখা পড়তাম, সেটা কবিতা, উপন্যাস, গদ্য, যাই হোক না কেন। অনেক সিনেমা দেখতাম, অনেক মিউজিশিয়ানের সঙ্গে সঙ্গ করতাম, আহ, অনেক বন্ধু বান্ধব ছিল, অনেক রকম যাপন হয়েছে আর কি। সব মিলিয়ে একটা নির্যাস যে উঠে আসে, সেটাই যদি তুমি ইন্সপিরেশন শব্দটা ইউজ করো, সেটাই তাই। মানে আমার লেখার শুরু নিজেকে, নিজের এক্সপ্রেশন মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে ইচ্ছে, সেগুলো সব মিলিয়ে এসেছে, এই নির্যাস থেকে উঠে এসেছে বলা যায়। কোনো একজন কবি বা লেখক বা অভিনেতা বা শিল্পী কে মাথায় রেখে আমি লেখা শুরু করিনি। তবে হ্যাঁ, মানে আমার পছন্দের সবারই যেমন থাকে, আমার পছন্দের কিছু লেখক কবি ছিলেন, আজও তারা আছেন। তো সব মিলিয়ে আমি যেটা বললাম, যে একটা নির্যাস থেকে, একটা যাপন থেকে, একটা একটা লাইফস্টাইল, একটা গতিবেগ, একটা গতিহীনতা, একটা বন্ধুত্ব, একটা শত্রুতা, সব মিলিয়ে একটা নির্যাস থেকে লেখাটা শুরু। মানে নিজেকে প্রকাশিত করা শুরু, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা শুরু। মানে জীবন তো আমি, থেকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, মোটামুটি জীবন থেকে বলতে পারো। আমি ছোট করে বলে এতক্ষণ আমি একটু বড় করে কবিত্ব করলাম, আসলে জীবন থেকে। হ্যাঁ, না, সেটা ঠিকই আছে, তোমাকে তো কবিত্ব হ্যাঁ। করতেই বলা হয়েছে। আচ্ছা, তোমার লেখায় কোনো কবির ধরো প্রভাব, আহ, সেরকম আহ, প্রথম উম, দিকে। হ্যাঁ, প্রথম দিকে বলতে পারি কিছুটা ভাস্কর চক্রবর্তীর প্রভাব। কারণ ভাস্কর ও নাগরিক বিষণ্ণতার কবি। আমার প্রথম দিকের লেখাগুলোও, যেহেতু আমি তো নাগরিক, আমরা অনেকেই নাগরিক, আমরা আরবান। তো লেখায় স্বভাবত তুমি যে জীবনটা কাটাচ্ছ, তোমার পারিপার্শ্বিক উঠে আসতে বাধ্য। তো আমার হুম, লেখাতেও প্রথম দিকে সেরকম ভাস্করের একটা প্রভাব ছিল। ইনফ্যাক্ট আমার যে একটি বই আছে, 2013 সালে বেরিয়েছিল, শূন্য রঙের মানুষ, সেই বইটার রিভিউ লিখতে গিয়ে কবি রণজিৎ দাস বইয়ের দেশে লিখেছিলেন, সৌভিকের কবিতায় দেখতে পাই নাগরিক চেতনার পুরোধা কবি ভাস্কর চক্রবর্তীর ছায়া। এবং সেই ছায়া দেখতে পেয়ে ভালোই লাগে, কারণ এভাবেই আধুনিকতা ঐতিহ্য হয়ে যায়। তো প্রথম হুম, দিকে ছিল। তো আমি কনসিয়াসলি কারোর লেখা ফলো করে তার প্রতিফলন আমার লেখায় আসতে দিইনি। আমি নিজের মতো লিখেছি, এখনো লিখি। প্রথম দিকে বোধহয় ভাস্করের একটা ছায়া ছিল। হ্যাঁ। আচ্ছা। হুম। প্রথম দিকে লেখার কথাই যখন বলছি, আমি একটা প্রথম দিকে লেখা পড়লাম, তুমি প্রথম হ্যাঁ, দিকের দুটো লেখা পড়ো। প্রথম দিক লেখা, ঠিক আছে। হুম, ইনফ্যাক্ট দাঁড়াও, প্রথম দিকের একটা লেখা পড়তে পারি। কবিতার নাম হচ্ছে ছোট নীল দাগ। প্রথম দিক বা মাঝামাঝি দিক বা আর্লিয়ার আর্লিয়ার ফেজ, ঠিক আছে।
ছোট নীল দাগ। যে তুমি এদিকে আসতে পারোনি কোনোদিন, যে তুমি রং বেরঙের কাঁচ ঘরের মধ্যে অনায়াসে হারিয়ে ফেলেছো নিজেকে, সেই তুমি বারান্দায় এই হাওয়ার জুলাই মাসে আমার দিকে তাকিয়ে রয়েছে চিরকাল। জঙ্গলে জ্যোৎস্নায় পুরনো মেঘের দিন ভাসে, ঝড় জলে ছাতা হাতে অপেক্ষা করো না আর গোলপার্ক মোড়ে। বাড়ি যাও ছেলের ড্রয়িং খাতা কিনে। যে তুমি জীবন আর কবিতার মধ্যে সাঁকো গড়েছিলে, সেই তুমি নির্ভার উড়ে গেছো যেমন যাবার। এই ভাঙা জুলাই দিনে এইসব ওঠা পড়া না হওয়া প্রেমের মতো লাগে। অথবা প্রেম নয়, নামহীন জানলার পাশে নিভে যাওয়া কবেকার বন্ধু কলোনি। কথা নেই, কথা নেই, কথা সব রাত হয়ে ডুবে গেছে রাশি রাশি জলের তলায়। যে তুমি কোথাও নেই বহুকাল হলো, সেই তুমি দূর থেকে ইশারায় কি যেন দেখিয়ে দিয়ে গেলে। ভেতরে তাকিয়ে দেখি মনের কলারে আজও ছোট নীল দাগ লেগে আছে। তো আহ ও তোমার লেখার কিছু তো ব্যাপার আছে যে এগুলো সিগনেচার বলা চলে, যেমন একটা মায়া বলে তো জড়ানো। লোকে, অনেকে অনেকে বলে আর কি। আমি জানি না, হ্যাঁ, আমি তো নিজের মতোই লিখি, সবাই তাই করে। এবং হ্যাঁ, তুই তো নিজের নিজের মতো মতোই আমি ইনফ্যাক্ট আজকে যারা সত্যি নতুন কবিতা লিখতে এসেছে, তারা অনেকে জিজ্ঞেস করে না তোমাকে, আমাকে, আমাদের অনেকে জিজ্ঞেস করে যে কিভাবে লিখবো, আমাকে তো করে। তখন আমি বলি যে কবিতা ভালো বা খারাপ বলে কিছু হয় না। আবহমান বাংলা কবিতার ধারায় সোকল্ড ভালো কবিতা এত বেশি লেখা হয়ে গেছে যে কবিতা ভালো খারাপ বলে কিছু হয় না। কবিতা হয় নিজের মতো, কবিতার নিজস্বতা দিয়ে ঢেকে রাখতে হয়, এঁকে রাখতে হয়। সেটাই কবিতা, এবং সেটা খুব জরুরি। সেটা যদি সিগনেচার বলা হয়, সিগনেচার নিজের মতো বললে যেভাবে বললাম তাই। কিন্তু নিজের মতো লেখাটাই একমাত্র জরুরি কাজ, যে কবিতা লিখতে এসেছে আজকে। না, মানে তাতে তো চেনাও হুম, যায়। হুম, ধরো আমরা একটা লেখা পড়ে হ্যাঁ, যদি চিনতে পারি যেটা সৌভিকের হ্যাঁ, কবিতা, হ্যাঁ, তাহলেই সেটা সার্থক। ধরো কবিতা যদি ওরকম হয়ে যায় যে কবিতাগুলো দেখে আমরা বুঝতে পারছি না কার লেখা, সেখানে এইটা তোমার একটা, লেখার কিছু কিছু জায়গা আছে দেখলে বুঝতে পারা যায় যে হ্যাঁ। একটা অদ্ভুত কুয়াশা, একটা মায়াময়, একটা বৃষ্টি, একটা দিন, এইভাবে চলে যাওয়াগুলো তোমার মধ্যে মানে তোমার কবিতার সাথে যায়, আসলে তুমি জীবন তো থেকে আমার নেওয়া তো। হুম, তুমি তো আমার অনেক দিনের বন্ধু, তুমি আমার কবিতাও অনেক পড়েছো, আমার কবিতা চেনো। সুতরাং হ্যাঁ, তুমি যেটা বললে হয়তো তাই। মানে একটা বিষণ্ণতা কাজ করে, একটা বিষণ্ণতার মধ্যে রোমান্টিসিজম কাজ করে, আহ প্রেম কাজ করে। আমার প্রেমের কবিতাগুলো বিচ্ছেদের কবিতা, কারণ প্রেম আর বিচ্ছেদ হুম, মোটামুটি একই কয়েনের দু সাইড। তো হেড বললে যদি টেল পড়ে, তার মানে খেলাটা হবে না এরকম তো নয়। খেলাটা হয় অন্যভাবে হয়। তো আমার প্রেমের কবিতা উদ্দাম, সফল প্রেমের কবিতা, সফল প্রেমের কবিতাকে লেখা হয়েছে সবই বিচ্ছেদের কবিতাই বোঝায় এসেনশিয়ালি। কারণ সফল প্রেম লিখতে হলে উপন্যাস লিখতে হয়, বিচ্ছেদ লিখতে হলে কবিতা লিখতে হয়। কিন্তু আমি অন্য কথা, সেটা আমি বলতে চাইছি যে আমার প্রেমের কবিতাগুলো উদ্দাম প্রেমের কবিতা ঠিক নয়, একটু বিষণ্ণ প্রেমের কবিতা, হারানোর কবিতা। এবং আমার মনে হয় সেটাও প্রেম, কারণ যেটা বললাম একটা কয়েনের দুটো দিক থাকে, একটাই কয়েন। এই আর কি। হুম। হুম, তোমার যখন এই বিষণ্ণতা, মানে আমাদের কাছে বিষণ্ণতাটা কিন্তু অন্যভাবে ছুঁয়ে যায়। মানে তোমার জীবনের যাপন দিয়ে তুমি যেটাকে লেখো, সেখানে হুম, গিয়ে আমরাও কোথাও গিয়ে সেটাকে ছুঁতে পারি, আর ছুঁতে হুম, পাওয়াটা সার্থকতা। আমার একটা কবিতা ভীষণ প্রিয় তোমার, মানে অনেকবার বলেছি বহু জায়গায়, হুম, তবু একবার বলি আজকে বিষণ্ণতার কথাই যখন বললে। 22শে শ্রাবণ। মেঘের মধ্যে থেকে নেমে আসে ছাদের পুরনো জলছবি, ভাঙাচোরা গলির মুখে একা ছাতা দাঁড়িয়ে রয়েছে কেন আজও। ঝড় বৃষ্টির বিকেলগুলো কোথাও যায় না, শুধু ঝুলে থাকে অনন্ত কার্নিস থেকে। এখানে এখন দেখি নতুন বাড়িদের আনাগোনা, রংচঙে কথোপকথন, তবু কিছু গান ভাসে। মেঘের ভেতর থেকে নেমে আসে ছিঁড়ে যাওয়া তার, নির্জন ঝাপসা দিনে বিদ্যুৎ চুল ওড়ে কার। দূরে যেন বেজে ওঠে টেলিফোন আগের মতন, ভাঙাচোরা গলির মুখে একা ছাতা দুলে ওঠে কেন।
এত জল চারিদিকে, মনে হয় চরাচর ডুবে যাবে, এ শহর ছুঁয়ে নেবে তলিয়ে যাওয়া সেই মুখ। প্রতিটা বৃষ্টি শেষে পড়ে থাকে জলে পোড়া মন, প্রতিটা যাওয়ার মানে চিরদিন 22শে শ্রাবণ। হুম, আহ হ্যাঁ। একটু অন্য প্রসঙ্গে যাই। তোমার কলকাতায় থাকা, তারপরে কলকাতা থেকে তোমার দিল্লি চলে যাওয়া। দিল্লিতে দিল্লি তুমি খুব কম, অনেকটা হ্যাঁ, খুব বেশি সময় নয়, বাট হ্যাঁ মানে আমি পড়াশোনার জন্য দিল্লি গেছিলাম। দিল্লি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছিলাম অর্থনীতিতে। ওই স্প্যানটা খুব বেশি সময় নয়, বাট দেন ওই স্প্যানে আমার জীবন অনেকটা পাল্টেছে। আমার লেখায়ও বারবার, আমার লেখায় যেহেতু আমি সৌভাগ্যক্রমে পৃথিবীর অনেক জায়গায় গেছি, তো আমার 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 লেখায় সেই সব জায়গার প্রতিফলন ঘটেছে, সেই সব ভূগোলের, সেই সব মানুষজনের, সেই সব সংস্কৃতির ঘটেছে। তার মধ্যে দিল্লিও ঘটেছে বটে। তো দিল্লিতে আমি হুম, মাস্টার্স করতে গেছিলাম। সেই হুম, প্রথম একদম লাগাম ছাড়া স্বাধীনতা, যেমন সবার জীবনে কোনো না কোনো সময় আসে হয়তো। সেই হোস্টেল লাইফ, সেরকম দিল্লির সেই শীতকাল, এখন শীত আসছে, দিল্লির সেই শীতকাল এবং প্রচুর নতুন বন্ধু বান্ধবী হওয়া এবং একটি স্বাধীন জীবন। দিল্লি ইউনিভার্সিটি নর্থ ক্যাম্পাস আমার কবিতায় লেখায় অনেকবার ফিরে ফিরে এসেছে। এবং হুম, হুম, দিল্লির জীবন একটা অন্যরকম জীবন ছিল, যে সেই সব জীবন হুম। এখন মনে পড়লে মনে হয় আহ মনে হয় মনে হয় অন্য জীবন। যেমন সবারই মনে হয় যে একটা সময় পেরিয়ে আসার পরে যে জন্মান্তর ঘটে গেছে, আমার এখন মনে হয়। বাট দিল্লির দিনগুলো অন্যরকম ছিল। দিল্লি আমাকে অনেক কিছু দিয়েছে। দিল্লির যে আহ বিষণ্ণ হেমন্ত, দিল্লির যে লোকজন, যারা হয়তো আমরা আমরা বাইরে থেকেই বঙ্গে বসে বলি যে কাউ বেল্টার, খুব ইমোশনলেস, রাস্টিক, খুব রাফ লোকজন, তাদের মধ্যেও অনেক রকম গুণাবলী আছে। আমি খুব ক্লোজলি মিশে দেখেছি দিল্লি, গুরগাঁও, ওই বেল্টের লোকজনের সঙ্গে মিশে। তাদের মধ্যে অদ্ভুত অদ্ভুত কোয়ালিটি আছে। সব মিলিয়ে দিল্লি আমার লেখায় ফিরে ফিরে এসেছে এবং আসে আর কি। হ্যাঁ, তোমার দিল্লির অনেক এক্সপিরিয়েন্স মাঝে মাঝে শেয়ার করেছো ফেসবুকে, মানে সেগুলো ছোট ছোট হ্যাঁ, গদ্য হয়ে উঠছে। অনেককে হ্যাঁ, মানে অনেক জায়গায় দেখে, যেমন তোমার পরীক্ষা ছিল, সেখানে কি হয়েছিল, প্রিন্সিপাল কি হ্যাঁ, করেছিলেন, হ্যাঁ, হ্যাঁ, তারপরে তোমার হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছু কাহিনী। তুমি ওটা একটা দিল্লি ওটা একটা এখন সরি, এখন মনে হলে অদ্ভুত লাগে। ওই দিনটাও যে কাটিয়েছি, ইনফ্যাক্ট দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে যে সাসপেন্ডেড হলাম মারপিট করার জন্য, আমি করিনি, আমি লিখেছিলাম ইনফ্যাক্ট। সেটা আমার বইতেও আছে, গদ্যের বইয়ে এবং ফেসবুকেও লিখেছিলাম। সেটা আজ অব্দি মা এখন নেই, বাবা আছেন, কিন্তু বাবাও জানে না, মাও জানতো না যে এরকম একটা ঘটেছিল কোনোদিন। বলেছিলে, সেসব হ্যাঁ। কিন্তু সেই সব ঘটনাবলী আমার মনে হয় আমাকে অনেকটা সমৃদ্ধ করেছে মানুষ হিসেবে বা লেখক হিসেবে। অনেক রকম কি বলবো, অনেক মানে এমন দিন মনে হচ্ছে যে পুলিশ এসে এফআইআর নিয়ে অ্যারেস্ট করে ফেলবে, পরীক্ষা দিতে পারবো না। এইসব গুলো নর্মালি একটা ভদ্র ছাত্রের জীবনে হয় না। আমিও ভদ্র ছাত্রই ছিলাম, আমি ফেঁসে গেছিলাম, কিন্তু এগুলো আমাকে অনেক সমৃদ্ধ করেছে সব মিলিয়ে। এখন মনে হয়, লুকিং ব্যাক 20 years ব্যাক, এখন মনে হয় এগুলো হয়েছিল বলেই অনেকটা কমপ্লিটনেস এসেছে জীবনের মধ্যে আর কি। তা তোমার হুম। দিল্লির কিছু, মানে তোমার দিল্লির সময় লেখা কিছু জিনিস বা কোনো অভিজ্ঞতা, আহ, যেটা হ্যাঁ, অভিজ্ঞতা শেয়ার তো করো। অনেক আছে। একটা কবিতা ছিল, আহ, দিল্লি ইউনিভার্সিটি নর্থ ক্যাম্পাস। আমি নর্থ ক্যাম্পাস এ ছিলাম, দিল্লি ইউনিভার্সিটি, দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে। কাজের সূত্রে যখন আমি চাকরি করতাম, বিভিন্ন চেম্বার অফ কমার্সে যখন মিনিস্টেরিয়াল মিটিং করতে যেতাম, দিল্লিতে কাজের সূত্রে আমি প্রচুর গেছি। ইউনিভার্সিটি ছাড়ার পর চাকরির সূত্রে অনেকবার গেছি। ধর এমনও হয়েছে যে ভোরবেলা ফ্লাইট নিয়ে রাত্রেবেলা ফিরে এসেছি, থাকতে পারিনি। দিল্লিতে আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল, এখনো আছে কেউ কেউ, যার সঙ্গে দেখা করতে পারিনি। কিন্তু 4-5 বছর আগে আমি এমন একটা শিডিউল ফেলেছিলাম যে আমি কাজটাও করবো, মিটিং গুলো করবো, এবং এখন দিল্লি ইউনিভার্সিটি যারা পড়ে আমার জায়গায়, আমি যেসব জায়গায় থাকতাম, এখন এরকম কেউ কি আছে যারা সেসব জায়গায় থাকে, তাদের জীবন কিরকম। তো লাকিলি সেই সময় আমার খুব প্রিয় অনুজ কবি ভাই এখন আমেরিকায় চলে গেছে, পিএইচডি করছে, দেবায়ুর চট্টোপাধ্যায়। দেবায়ু তখন ইংরেজিতে মাস্টার্স করছিল এবং ও নর্থ ক্যাম্পাসে থাকতো একটি বাড়ি ভাড়া করে। তো আমি ওর বাড়িতে গেছিলাম কাজ শেষ করে, এবং
জাস্ট টু রিভিজিট যে আমি কিরকম ছিলাম 15 বছর আগে, ও এখন কেমন কাটায়, ব্যাপারগুলো কি একই আছে। সেই রাতে ওর বাড়ি থেকে বেরিয়ে আমি হোটেলে ফিরে যাওয়ার পথে এই কবিতাটা ভেবেছিলাম, পরের দিকে লিখেছিলাম। কবিতার নাম হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি নর্থ ক্যাম্পাস। কবিতাটা পড়ি। হুম। কিছুই বদলায়নি যেন নর্থ ক্যাম্পাসে, রাস্তার দুধারে শুধু বেড়ে গেছে আলো আর দোকান। 15 বছর আগে যে বাড়িতে আমরা ছিলাম তার রং ফ্যাকাশে কিছুটা, আর মালিকও বিদেশ চলে গেছে। বিজয়নগরের পথে সব মুখ অচেনা, তবু সব চেনা চেনা লাগে। রিকশায় 3 জন মিলেমিশে চলেছে আড্ডা দিতে রাতভর লাগামবিহীন। ওই ঘরে বাঙালি ছাত্রের খাতায় নেশা আঁকে মণিপুরী মেয়ে। উত্তর ভারতীয় তরুণী আগুনের মতো উজ্জ্বল, শ্রিয়া মিশ্রা মার্গ বেয়ে আজও হেঁটে যায়। ওই দূরে হাডসন লাইন্সের পাশে কোনো এক জুলাইয়ের উন্মাদ বর্ষায় পাখিটির ঠোঁটে চুম্বন এঁকেছিল যে আনাড়ি পথিক, আজ তার ঠোঁটে বরফের দেশ ছাড়া কিছু নেই। গলির ভেতর গলি, ঝাপসা ধূসর হ্যালোজেন। বোহেমিয়া কুঠুরির ভেতরে চে গেভারার সিগার জ্বালিয়ে যারা স্বপ্ন দেখেছিল। সিলেবাসে প্রেম খুঁজে বিনিদ্র রাত জুড়ে ছবি এঁকেছিল যেসব উড়ন্ত প্রেমিক, জীবনের সিলেবাসে আজ তারা ভেসে চলে গেছে। প্রতি রাতে তারারা জন্ম নেয় নর্থ ক্যাম্পাসে, তার কুয়াশার ছাদ থেকে ঝরে যাওয়া তারাদের গান শোনা যায়। এই আর কি। আচ্ছা, তোমাকে একটু অন্য প্রশ্ন করি। ধরো হ্যাঁ, তোমার তারপরে চাকরি সূত্রেই তুমি যেমন বলছো ঘোরাঘুরি সবকিছুই, হ্যাঁ, আহ, হুম। তা তোমাকে মাত্র সুমিতা বোধার কোশ্চেন দেখলাম অ্যাকচুয়ালি, সেজন্য তোমাকে বলছি। তোমাকে তখন অনেকে কি এখন লিখেছে চাকরিটা সুমিতা দা, কি লিখেছে? কি লিখেছে কর্পোরেট সুমিতা দা? কর্পোরেট কবি হিসেবে ডাকতো। এটা কি মানে ঠিক আছে? মানে কর্পোরেট কবি না, হিসেবে ডাকতো? কর্পোরেট কবি, ডাক্তার কবি, উকিল কবি এসব তো হয় না। কবি তো কবি, যে কবিতা লেখে সে কবিতা লেখক বা কবি। হ্যাঁ, এটা ছিল বটে, যখন আমি কর্পোরেট ছিলাম তখন প্রচুর লোক ভালোবেসে বলতো, মজা করে বলতো সুমিতা বচ্চন বলেছে কর্পোরেট কবি। কিন্তু এমনও অনেক দেখেছি যারা একটু হুম, শ্লেষাত্মক বা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে কর্পোরেট কবি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমাকে, যে হুম, ও তো কর্পোরেট কবি, ও তো গভীর কবি নয়, ও কর্পোরেট কবি। এসব করেছি কিন্তু লাভ হয়নি। তো এই আর কি, মানে প্রফেশন দিয়ে কি কবিকে দাগানো যায়? মানে তাহলে তো কি বলবো, অবশ্যই। মানে খুনি 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 এটা কবি, বাই ডাক্তার কবি হয় না এসব। কবি কবি সে লেখে আর কি। তো সুমিতা বোধা মজা করে লিখেছে, ইচ্ছে করে ভালো করেছে। কিন্তু এরকম যেটা বললাম যে অনেকে সত্যি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে চেষ্টা করেছে দাগিয়ে দেওয়ার, লাভ করতে পারেনি কিছু। আচ্ছা, আহ এবারে একটা অন্য প্রসঙ্গে আসি। যে তুমি তো ধরো কবিতা নিয়ে এখনো তোমার অনেক দিন হয়ে গেল, মানে এখন আর নতুন করে কিছু বলার থাকে না যে নতুন তুমি এখানে। তা আহ, কবিতা লিখছো ঠিক আছে, কবিতার সাথে তুমি জড়িয়ে আছো ওতপ্রোতভাবে, সবটাই ঠিক আছে। তো কোনো সময় কি মনে হয়েছে যে কোন একটা পত্রিকা নিজের সম্পাদনা করবে, বা তাতে নতুন করেছি তো, করেছি করেছি পত্রিকা সম্পাদনা না করলেও কবিতা বিভাগ সম্পাদনা করেছি কয়েক জায়গায়। আহ হুম, অনেক কটা মানে একটি পত্রিকা বেরোতো, ইনফ্যাক্ট সেখানে কবিতা বিভাগ আমি দেখতাম, সে কবিতার আচমকা বন্ধ হয়ে যায়। মুশকিলটা হচ্ছে যে লিটল ম্যাগাজিন একটা জিনিস, লিটল ম্যাগাজিন একটা ইমোশন, একটা মুভমেন্ট, সেটা অনিয়মিত হতে পারে। কিন্তু যখনই কেউ বাণিজ্যিক ভাবে বাজারে আসতে চান, কবিতার বা সাহিত্যের বাজারে, যে আমি বাণিজ্যিক ভাবে পত্রিকাটা করব এবং সেটা রেগুলারলি বের করবো, আনফর্চুনেটলি আমি দেখেছি এই বঙ্গে পত্রিকাগুলো বেশি দিন চলে না। আইদার একটা ফান্ড কেউ পায়, সেখান থেকে একটা পত্রিকা স্টার্ট করে, সেই ফান্ড হুম, হুম, শুকিয়ে যায়, পত্রিকা বন্ধ হয়ে যায়। এরকম ভুরি হুম, ভুরি এক্সাম্পল আছে। তো এরকমই হুম, একটি বাণিজ্যিক পত্রিকার কবিতা বিভাগ আমি দেখেছি কিছুদিন, হুম, আহ কিন্তু সেটি বন্ধ হয়ে যায়। তো এই আর কি, মানে সম্পাদনার ক্ষেত্রে ইনফ্যাক্ট আমার খুব একটা নিজস্ব পছন্দের এটা জায়গা নয়। মানে আমি কবিতা সম্পাদক বা সম্পাদকের চেয়ারে বসে আমি লেখা সিলেক্ট করছি এবং ছাপাচ্ছি, আমার মনে হয়
যারা লিখতে চান, এসেনশিয়ালি শুধুই লিখতে চান, তাদের জন্য হুম, সম্পাদনা এবং লেখা একসঙ্গে, ওই বলে না যে ক্রিকেটার যে হুম, ভালো ব্যাটসম্যান যদি ক্যাপ্টেন হয়ে যায় তাহলে কোন দিকে সময়টা বেশি যাবে, কোনটা সাফার করবে। সচিন তেন্ডুলকার কোনোদিনই বড় অধিনায়ক ছিলেন না, কিন্তু উনি যে হুম, কি ছিলেন আমরা জানি। তো এই ব্যাপারটা ব্যালেন্স করাতে আমার একটু অসুবিধা আছে, একটু করে দেবো কিন্তু আর সম্পাদক হওয়ার জন্য অনেক রকম গুণ লাগে। আজকে সবাই অনলাইন অফলাইন বিভিন্ন পত্রিকায় সম্পাদক হয়ে যাচ্ছেন, তারা কিন্তু সম্পাদক হিসেবে শিক্ষিত নন। সম্পাদক একটি ভারী শব্দ, এবং সম্পাদকের এই ভারী শব্দের আড়ালে রয়েছে ভারী দায়িত্ববোধ, ভারী সাহিত্যবোধ, অনেক কিছু। সম্পাদক কিন্তু আজকে আমি একটি পত্রিকা করে দিলাম, আমি বললাম আমি সম্পাদক, আমি লেখা দাও লেখা দাও, লেখা নেবো, এইভাবে তো হয় না ব্যাপারগুলো। সম্পাদক হওয়ার জন্য অনেক রকম গুণাবলী লাগে, অনেক পড়াশোনা লাগে, অনেক কি বলবো, হুম, অনেক অবশ্যই। স্যাক্রিফাইস লাগে, অনেক কিছু লাগে। তো সেগুলো আমার নেই এবং আমার দেওয়ার সময়ও নেই। তো আমি কবিতা বিভাগ আগে এডিট করেছি একটি পত্রিকার, একটি দুটি পত্রিকার, কিন্তু ব্যাস ঠিক আছে, ওই ওটা একটা এক্সপিরিয়েন্স ছিল আর কি। ঠিক আছে, হয়ে গেছে। হুম, আহ, তোমাকে মানে মূলত মানে যেটা হয় হ্যাঁ। তোমার প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা, সেগুলোর মধ্যেই তোমার মনে হুম, হয় দেখলে যে তোমার জার্নিটা ওর মধ্যে খুব আছে, কিন্তু হুম, তুমি যখন প্রতিবাদ করো, প্রতিবাদী হুম, কবিতা কি, তখন সেগুলো এক একটা সপাট হয়ে ওঠে। সেগুলোকে হুম, তোমার খুব বেশি আহ কথা, মানে অনেক কথার জাগলারি দিয়ে অনেক সময় তৈরি হয়, তো সেটাও হয় না। হুম, যেমন তোমার একটা কবিতা আছে আমার খুব পছন্দের, হুম, গুপ্ত হত্যা। হুম, বলি, শপিং মলের মধ্যে দাঁড়িয়ে লোকটা প্রতিবাদ জানিয়েছিল বস্তি উচ্ছেদের বিরুদ্ধে। আইসক্রিম পার্লারের সামনে একদিন লোকটা প্রতিরোধ করেছিল অধিগ্রহণ। মাল্টিপ্লেক্স হয়ে যাচ্ছে এমন একটি সংসারের ভেতর ঢুকে পড়ে লোকটা করজোড়ে ক্ষমা চেয়েছিল সকলের কাছে। ট্রাফিকে আটকে পড়া গাড়ি, লোকটা ভিক্ষা চেয়েছিল ভালোবাসা। লোকটা বিদেশি সাবান কারখানার সামনে গড়ে তুলেছিল বন্ধ জুট মিল সমন্বয় সমিতি। আর মায়াময় মোমবাতি মিছিলে না হেঁটে টুঁটি চেপে ধরেছিল রেপিস্টের। একদিন বিজ্ঞাপনের কপি লিখতে গিয়ে লোকটা লিখে ফেলেছিল ইস্তেহার। মন খারাপ, আর খারাপ মনের মধ্যে একটা বিপ্লবী ঘুড়ি হয়ে উঠতে উঠতে লোকটা যেদিন থুতু ছুঁড়ে দিল আকাশের গায়ে, আর সেই থুতু এসে পড়লো আমাদেরই মুখে, সেদিন লোকটাকে আমরা পাগল বলে ঘোষণা করেছিলাম। পাগলদের সঙ্গে সুস্থ সমাজের তেমন লেনদেন নেই বলে, আর পাগলরা আমাদের জন্য ক্ষতিকারক বলে লোকটাকে শোনা যায় গুপ্ত হত্যা করা হয়েছিল। হুম। এরকম কিছু কবিতা এবার তুমি বলো, এরকম দুটো কবিতা অন্তত শুনতে চাই। এই প্রতিবাদের কবিতা হাতের কাছে নেই এরকম, তুমি যেটা পড়লে ইনফ্যাক্ট আমি সেটা ভেবেছিলাম পড়বো, কিন্তু ঠিক আছে। হ্যাঁ, আমি আমি কবিতা না পড়ে যেটা বলতে পারি যে অনেকে আমাকে বলেছেন যে তোমার কবিতায় নাগরিক বিষণ্ণতা, প্রেমহীনতা আছে, প্রতিবাদ সেভাবে আসে না কেন? আমি বলেছি যে প্রতিবাদ আমার নিজের মতো করে আসে, তোমরা পড়োনি হয়তো। তো প্রতিবাদ আমার একটা ব্যাপার আছে। অনেক বছর আগে আহ, আমি একটি কবিতা লিখেছিলাম, তার শেষ লাইন ছিল, শেষ দুটো লাইন ছিল, বিপ্লব আগামীকাল আসবে, আগামীকাল হুম, কোনোদিনই আসবে না। এই কবিতাটা বৃষ্টির দিনে ছাপা হয়েছিল। মন্দাক্রান্ত সেন আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন এই লাইন দুটি আপনার লেখা। আমি বলেছিলাম হ্যাঁ। তো হুম, আমি জানি না উনি কি জন্য জিজ্ঞেস করেছিলেন। আমার একটা চিরকালই, বহু বছর ধরে এই হুম, বিপ্লব, এই মোমবাতি মিছিল, এই স্বপ্ন দেখা, স্বপ্ন ভঙ্গ, এসব নিয়ে একটা দুঃখ হুম, আছে। তা আমার প্রতিবাদগুলো কবিতায় দুঃখ ঘেঁষে বেড়ে ওঠে বা লেখা হয়ে থাকে। আমার মনে হয় মানুষের সামগ্রিক যৌথ ক্ষমার যে স্বপ্ন, যৌথ ক্ষমারের যে স্বপ্ন, যে ইকুয়ালিটির যে স্বপ্ন, সেগুলো এই ডিজিটাল যুগে একদমই ভেগ। আমি বলছি না কেউ স্বপ্ন দেখবেন না, কিন্তু আমিও দেখতে চাই, আমি দেখতে চাই এবং পাচ্ছি না দেখতে বলে যে দুঃখবোধ জন্ম নেয়, সেখান থেকে আমার এই লেখাগুলো বেশিরভাগ আসে। এবং সেগুলো তার মানে এই নয় আমি 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 প্রতিবাদ প্রতিরোধকে
সমর্থন করছি না। আমি সমর্থন করতে চাই, কিন্তু আশেপাশে এসব কিছু দেখতে পাচ্ছি না সমর্থনযোগ্য, বা আমার সঙ্গে কেউ সমর্থন করে ব্যাপারটা দুনিয়া পাল্টাতে পারছেন। তো সেখান থেকে দুঃখবোধ আসে, সেগুলো আমার বেশি ফুটে ওঠে কবিতায়। মানে আমি একটা জিনিস বিশ্বাস করি আজকে, যে কবিতা লিখে সমাজ বদল আর বোধহয় হবে না। এই যে হবে না মনে করছি, এটাও দুঃখজনক একটি অন্তর্লীন অনুভূতি। আমি চাই হোক, কিন্তু আমার মনে হয় হবে না। ওই জন্য আমি লিখে ফেলি ওইভাবেই, এবং লেখাগুলো সেরকম হয় যে মনে হয় যে হলে হতো, কেন হচ্ছে না, হবে না বোধহয়। আমার লেখাগুলো একটু নেগেটিভ প্রতিবাদ প্রতিরোধের ক্ষেত্রে, কারণ আমি এত গিরগিটি রং এবং এত হিপোক্রেসি চারদিকে দেখি আজকাল। আমার মনে হয় না যে সত্যি আমরা কবিতায় যদি প্রতিবাদ প্রতিরোধ সমাজ বদলের স্বপ্ন এঁকে দিই এবং মানুষকে বোকা বানাই সে লেখা লিখে, তাহলে সেটা কিছুটা অপরাধ বোধ বলে আমার মনে হয়, অপরাধ বলে আমার মনে হয়। কিন্তু তার মানে কি প্রতিরোধ করবো না? করবো নিশ্চয়ই, লেখাতে করবো, প্রতিরোধ করবো, প্রতিবাদ করবো। কিন্তু আমার প্রতিরোধ প্রতিবাদের উপর একটি দুঃখের আস্তরণ পড়ে গেছে বলে আমার লেখাগুলো, প্রতিরোধগুলো ওইভাবে বেরোয় অনেকটা। এটা আমি জানি না ঠিক না ভুল, আমার যা বেরোয় সেটা লিখিও। হুম। আহ, তুমি তাহলে তোমার মতো একটা পছন্দ করে একটা কবিতা বলো, এতক্ষণ ধরে কবিতা একটু পড়ো, আচ্ছা, ঠিক আছে, কবিতা একটা বলো। কবিতা পড়ি বলুন। হ্যাঁ, ঠিক আছে। এই কবিতার নাম হচ্ছে থোড়া সা রুমানি হো যায়। 80-র দশকে অমল পালেকার একটি, অনেকেই জানেন, এই নামে একটি সিনেমা পরিচালনা করেছেন, অভিনয় করেছেন। থোড়া সা রুমানি হো যায়। অলস রবিবারে ফাঁকা ও আরো পুরনো হয়ে ওঠে পার্ক স্ট্রিট। অক্সফোর্ড বুক স্টোরের সামনে প্রাচীন সাদা থাম ধরে তুমি দাঁড়িয়ে থাকো একা। আর মাঝে মাঝে দু একটা গাড়ি না ফেরার তাড়া নিয়ে ভেসে চলে যায়। ট্রিঙ্কাস ছাড়িয়ে দূর থেকে বয়ে আসছে যে উজ্জ্বল ছিপছিপে হাওয়া, মনে হয় তার নাম মোনালিসা রহমান। যদিও সে কাছাকাছি এলে তুমি বোঝো, স্মৃতি বা বিস্মৃতি তোমাকে রাসেল স্ট্রিট ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আরো অনেক দূরে, এবং তুমি সময়ের কাটাকুটিময় ওই অ্যাংলো ম্যানশন, বিলবোর্ডের হাস্যরত লাস্যময়ী, বা অলিপাবের যুদ্ধ বিক্ষত দারোয়ান কাউকেই দেখতে পাচ্ছ না ঠিকঠাক। এ সময় তুমি একটা সিগারেট ধরিয়ে ফেলো আলগোছে, আর রবিবারের অলস অজগরের মতো পড়ে থাকা পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে ভাসিয়ে দাও তোমার প্রস্তাব। অস্ফুটে প্রশ্ন করে ওঠো, থোড়া সা রুমানি হো যায়। সেন্ট জেভিয়ার্স কলেজের ভেতর কোনো বন্ধ ক্লাসরুমে বৃষ্টি শুরু হয়ে যায় তখন, আর সুপ্রাচীন সাদা থাম ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে ভিজতে শুরু করো তুমি। ভিজতে ভিজতে একটা বিষণ্ণ গাছ হয়ে যাও, মানুষের পাড়া দিয়ে হেঁটে গেলে নির্জন রবিবার দুপুরে এক অদৃশ্য অমল পালেকার ছাড়া তোমাকে কেউ আর চিনতে পারে না। একটা অসাধারণ কবিতা, অসাধারণ কবিতা, ভীষণ পছন্দের কবিতাটা আমার। আহ কবিতা নিয়ে অনেকক্ষণ কথা বললাম। একটা কথা তুমি প্রায় বলো যে যারা কবিতা আচ্ছা, লেখে, যারা আমি করে। একটু 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 ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে, আমি আয়োজকদের এবং দর্শকদের এবং সবাইকে ক্ষমা প্রার্থনা করে একটি সিগারেট খেতেই বাধ্য হচ্ছি, কারণ একটু আগে আমি কবিতায় পড়লাম একটি সিগারেট ধরিয়ে নাও আলগোছে, আমি ওটা ধরাচ্ছি। এটা কাউকে অসম্মানের জন্য না, সিগারেট কেউ খাবেন না, খুব ক্ষতিকর। হ্যাঁ, বলো। হ্যাঁ। আহ, তুমি ওই কথাটাই যেটা বলছিলাম, যে তুমি সব অনেক সময় বলো না, আমরা কথা বলতে বলতে তুমি বলো যে এই কবিতা যারা লেখে বা কবিতা বলে বা যেগুলো যে যেরকম পারফর্ম করে আর কি, তাদের সবার সাথে মেশা উচিত। হুম। মানে বিভিন্ন ফিল্ডের সাথে অ্যাকচুয়ালি মেশা উচিত, নিজের ফিল্ডের লোকদের সাথে শুধু না মেশে। তা তুমি মেশো, হ্যাঁ, এবং আমি খুব সেখান চেষ্টা করি থেকে বুঝতে। হুম। চেষ্টা আদান করো না, প্রদান মেশো আর ছাড়া, কি। আদান প্রদান ছাড়া এগোয় না ব্যাপারগুলো আমার মনে হয়। মানে কবিরা একটা নিজস্ব গ্রুপ করেছে, হুম, ফিল্ম মেকারের নিজস্ব গ্রুপ করে, শিল্পীরা হুম। পেন্টারের নিজস্ব গ্রুপ। হয় না, মানে আদান প্রদান ছাড়া কি জীবনবোধ বাড়ে? কবিতা কি লেখা হয়? লেখা কি হয়? জানি না। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি এটা খুব সেখান বিশ্বাস থেকে করি। তারপরে হুম। আমরা কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি, এটা একটু কবিতার বাইরে বসে, সৌভিক বন্দ্যোপাধ্যায়কে রূপলী পর্দায় মাঝে মাঝে দেখতে পাই। এই ধরো এমন একটা ডায়লগ, এই ধরো একটু নায়িকার চোখের দিকে তাকানো, এরকম আমরা দেখতে পাচ্ছি প্রায়, মানে মাঝে মাঝে দেখতে পাচ্ছি, স্মৃতিতে সিনেমায় তো দেখতেই পাচ্ছি। তা তোমাকে একটা প্রশ্ন করি, এই ধরো তুমি তো কিছু ডিসিশন নিয়েছো জীবনে, তা পরবর্তীকালে কোনো ইচ্ছে আছে যে পরিচালনার অথবা স্ক্রিপ্ট রাইটিং করতেই পারো, সেটা
আসতে পারে, কিন্তু পরিচালনার বা অভিনয়টাকে আরো সিরিয়াসলি নেওয়ার এরকম কোনো ইচ্ছা আছে? না, আমার ইনফ্যাক্ট স্ক্রিপ্ট লিখতেই পারি, হয়তো লিখছিও, কেউ জানে না, কিন্তু পরিচালনা খুব বড় ব্যাপার। মানে ফিল্ম ডিরেক্টর হঠাৎ করে হয়ে তো যাওয়া যায় না। একটা 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 যাপন লাগে, একটা আন্ডারস্ট্যান্ডিং লাগে, ফিল্ম নিয়ে পড়াশোনা লাগে, এবং অনেক ধরনের মানসিক প্রস্তুতি লাগে। এবং ফিল্ম ডিরেকশন একটি একটি এন্টায়ার ইউনিটকে সামলে একটি সিনেমা ডিরেক্ট করা, আমি যেহেতু নিজে শুটিং স্পটে অনেকবার থেকেছি বন্ধুদের সিনেমায়, আমি জানি খুব শক্ত কাজ। তো আমি ফিল্ম ডিরেকশন নিয়ে কিছু ভাবি না এখনো। ভাবি হয়তো খুব অবসকিউর ভাবে, অবসভাবে ভাবি, কিন্তু স্ক্রিপ্ট আমি লিখতেই পারি। যেমন বললাম, হয়তো লিখছিও। আর অভিনয় ব্যাপারটা হচ্ছে, আমি ইনফ্যাক্ট আমার বন্ধুরা যারা ফিল্ম মেকার, তারা যখন আমাকে টুকটাক রোল দেয়, আমার ভালো লাগে, ক্যামেরার সামনে মজা হয়। তো আমি অভিনয়টা ওইভাবে, আমি তো প্রফেশনাল অভিনেতা নই, কিন্তু বন্ধুরা যদি আবার নিজেদের সিনেমায় সৃজিত, ইন্দ্রাশিস এবং আরো অনেকে যদি আমাকে রোল দেয়, এবং যেটা ছোট হোক বড় হোক আমার এসে যায় না, কারণ আমি যেটা বললাম, আমি প্রফেশনাল অভিনেতা নই। আমি তো অভিনেতা নই, মানে আমি হচ্ছি ক্রিকেট টিমের বা ফুটবল টিমের 12th ম্যান। হ্যাঁ, আমাকে যদি ডাকা হয় আমি করে দেবো অভিনয়। আমি যেমন করেছি, এবং সেটা মজা হয়েছে। এটা বেসিক্যালি নিজের আনন্দের হুম জন্য হুম। করা। অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একদমই নয় আর কি। ওই জন্য না আমার সেটা তো দেখবে তাই ছিল। হ্যাঁ, কারণ সেটা আমার জায়গা নয়, সেটা আমার জনর নয়, আমি এতদিন করিও নি। কিন্তু আমি ক্যামেরার সামনে স্বচ্ছন্দ, এটা আমি বলতে পারি। প্রথম ইনফ্যাক্ট কিছুদিন আগে ফেসবুকে লিখেছিলাম যে প্রথম ক্যামেরার সামনে এনে দাঁড় করায় কবি এবং ফিল্ম মেকার বন্ধু পলাশ দে। একটি শর্ট হুম ফিল্ম ছিল, নাম ছিল হুম রিফিউজি। সেটাতে আমাকে ও বলল, তুমি করবে। যে চরিত্রটা লিড ক্যারেক্টার, তার সঙ্গে প্রচন্ড তোমার মিল পেয়েছি সব মিলিয়ে। আমি, হ্যাঁ করবো। সেই করলাম। তারপরে হুম কিনসু কুরই বলে একটি শর্ট ফিল্ম করেছিলাম, কৌস্তব ভট্টাচার্য বলে একটি ছেলে তার পরিচালক ছিল। সেই হুম। ফিল্মটি এটা তো লিড করেছিলাম। সেই ফিল্মটি 2015 সালের কান ফিল্ম ফেস্টিভ্যালের শর্ট ফিল্ম কর্নারে সিলেক্টেড হয়েছিল ইন্ডিয়ান এন্ট্রি হিসেবে। তো এই যে ভালো লাগা শুরু হলো ক্যামেরার সামনে এসে, রাজও আছে। তারপরে তো ফিচার ফিল্মে সৃজিতের 3টে সিনেমাতে আমি খুব, একটি তো মিম হয়েছে বিখ্যাত, বাকি দুটোতে কোনো মিম হয়নি, সেভাবে কোনো ডায়ালগও নেই, কিন্তু আমি 3টে সিনেমাতে আছি, আমাকে দেখা গেছে আর কি। ইন্দ্রাশিসের পার্সেলে আছি। পার্সেল লকডাউনের আগে রিলিজ করেছিল, কিছু মানুষ দেখেছিলেন। পার্সেলের জন্য ইন্দ্রাশিস লাস্ট কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চিত্র পরিচালকের শিরোপা পেয়েছে। পার্সেলে আমি আছি, আবার রিলিজ করলো, এখন বোধহয় চলেও গেছে। পার্সেল ভেবে আসবে, ইন্টারনেটে চলে আসবে, সবাই তখন দেখতে পাবেন যারা দেখেননি। পার্সেলে আমি হুম। আহ কবিতা পড়েছি, নিজের কবিতা। হ্যাঁ, যে একটি ডাক্তার, সে কবিতাও লেখে, সে কবিতা পড়েছে নিজের। তো এইসব করে আর কি। এরপরে এরকম হলে আবার করবো, এই আর কি। আচ্ছা, আমার মানে মনে হচ্ছে, সিরিয়াসলি মনে নেওয়ার কোনো হয় ইচ্ছা নেই? আমি না, মানে আমি সব ব্যাপারেই সিরিয়াস, আবার সব ব্যাপারেই খুব আনসিরিয়াস। মানে ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে কোনো প্রস্তাব যদি আসে, আমার যদি মনে হয় আমার ওভারঅল শৈল্পিক বোধের সঙ্গে সেটা যাচ্ছে, বা আমার ইচ্ছে করছে, শৈল্পিক বোধ শব্দটা ভুল হলো, শব্দ বন্ধটা, আমার যদি ইচ্ছে করে, এবং অন্য কারোর যদি ইচ্ছে করে ফিল্ম মেকারদের আমাকে নেবে, আমি করবো। খুব ওপেন আর কি, কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এটা খুব ভালোবাসার একটা অদ্ভুত জায়গা, যেটা উম তীব্র প্রেম নয়। হ্যাঁ, একটি একটি ডিস্ট্যান্ট ভালোবাসা। হ্যাঁ, হলেও হয়, না হলেও হয়, কিন্তু ভালোবাসায় থাকি আর কি, এরকম টাইপ। আচ্ছা, এবার তোমাকে একটু একটা জিনিস, হাতের সামনে বই আছে তো গৌতম বুদ্ধ সিরিজ থেকে? গৌতম গৌতম বুদ্ধ বুদ্ধ বললেন, সিরিজ। ইনফ্যাক্ট গৌতম বুদ্ধ বললেন আমার অনেক কটা কবিতা আছে। আমি ভেবেছি গৌতম বুদ্ধ বললেন নামে একটি বই আমি করব। তো হুম। সেখান থেকে কয়েকটি কবিতা হাতের কাছে আছে। মানে আমার আহ, গৌতম বুদ্ধ বললেন সিরিজটার বিভিন্ন কবিতা বিভিন্ন সময়ে বিভিন্ন আচ্ছা। পত্রিকায় ছাপা হয়েছে। তার মধ্যে সিরিজের প্রথম দিকের 6-7টা কবিতা বোধহয় আমার আহ তৈরি হচ্ছে শুঁয়োপোকা বইতে আছে, প্রথম ছ হয়েছে, সাতটা হ্যাঁ। হুম, হ্যাঁ, তো সেইগুলো থেকে আমি একটা দুটো পড়তে পারি। পড়ো। ইনফ্যাক্ট যেটা বললাম যে গৌতম বুদ্ধ বললেন সিরিজটা নিয়ে একটি বই আমি করতে চাই, যেখানে ধরো 30-40টা পুরোটা। কবিতা থাকবে, পুরোটা। হুম হুম, এবং গৌতম বুদ্ধ বললেন বইয়ের নাম হবে 1, 2, 3, 4 করে থাকবে। তো আমি এখন, তুমি হুম, যেহেতু বললে, আমি একটা দুটো কবিতা প্রথম দিকের গুলো পড়তে পারি আর কি। পড়ো। আহ গৌতম বুদ্ধ বললেন থেকে একটি পড়ছি। হুম, হৃদয়হীন নারী আর নারীহীন হৃদয়ের মধ্যে
কোনটা বেছে নেওয়া উচিত? এ প্রশ্নের জবাবে গৌতম বুদ্ধ বললেন, এত বাছাবাছির কিছু নেই। প্রতিটি নারীহীন হৃদয়ের পেছনেই রয়েছে একটি হৃদয়হীন নারী। আপাতত একটা গোলটেক হবে। আরেকটা পড়ি। হুম। কিছু দূরে প্রাচীন পাহাড়ি গুম্ফা থেকে ভেসে আসছে ওম মানি পদ্মে হুম। গৌতম বুদ্ধ একটা ডানহিল ধরিয়ে বললেন, সবসময় তো তুমি আমাকে ভুলভাল প্রশ্ন করো, আজ আমি তোমাকে প্রশ্ন করছি। মহিলার সঙ্গ, জ্যোৎস্না ভর্তি গেলাস, আর একটা বিলাসবহুল বাগান বাড়ি, নাকি এই বোধিবৃক্ষের ছায়ায় দু চোখ বুজে শান্তিতে বসে থাকা? অপশন দিলে তুমি কোন দিকে যাবে? উত্তর দেবার আগেই একরাশ ধোঁয়া ছেড়ে তথাগত বললেন, থাক, বলতে হবে না। তোমার মুখেই লেখা আছে তুমি কোন দিকের মাল। তবে কি জানো, আমিও তোমার দিকেই আসলে। কি কুক্ষণে সেই রাতে ঘুমন্ত যশোধরা আর রাহুলকে ছেড়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছিলাম। কি করে, কি যে করে গেলাম এত বছর, কিছুই বুঝলাম না। জীবনে কখনো অকৃতজ্ঞ হয়েও না, মানুষের পিছনে কাঠি করো না, বিপদের মুখে মানুষকে ফেলে মই দেখে উঠে যেও না, ব্যাস এইটুকুই। বাকি তুমি বাগান বাড়ি যাবে না মনেস্ট্রি, কিচ্ছু এসে যায়। আচ্ছা, তারপরে কবিতা তো আমরা শুনলাম, তুমি ছোট 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 গদ্য লেখো এখন হুম। সম্প্রতি খুব হুম। অনেক, মানে মন কলম থেকে শুরু করে সব এবছর একটা বেরিয়েছে। তা সেই গদ্যগুলো তোমার মোটামুটি রিফ্লেকশন, লাইফের রিফ্লেকশন গুলি মনে হয় দেখে, যে ছোট হুম। ছোট করে লিখছো বিভিন্ন হুম। ঘটনাটাকে, হয়তো তোমার কলমে সেটা অন্যভাবে সেজে উঠছে। হুম। তা আমার প্রশ্ন হচ্ছে এটা অন্য, যে তোমার হুম। যেগুলো আছে সেগুলো একরকম, তুমি হুম। গল্প লিখছো এখন ছোট ছোট, তো তোমার ইচ্ছে আছে হ্যাঁ, মানে গল্প সিরিজ, গল্পের সিরিজ বা উপন্যাস এরকম কিছু লেখার? আমি না বেসিক্যালি খুব কুঁড়ে, মানে মানে একটা উপন্যাস আমি লেখা শুরু করেছি, সেটা 6 মাস হয়ে গেল, নিজেই এগোতে পারছি না, এগোতে পারিনি বিভিন্ন কুঁড়েমি মেন কারণ। আহ, হুম আমার আসলে একটা ব্যাপার আছে, মানে এই যে ফরম্যাটে বেঁধে দেওয়া জীবনে কি লেখায় আমি একদম নিতে পারি না আর কি। কবিতা নিজের ইচ্ছে মতো লিখি, আহ বন্ধনহীন গ্রন্থির মতো আর কি, অনেকটা চিন্তা ভাবনা। তো গদ্যগুলোও যেগুলো মুক্ত গদ্য যদি বলা হয়, মুক্ত গদ্য নতুন টার্ম যেটা এসছে বাজারে কিছু বছর, আমি এভাবে দেখি না। আহ, আমার যেগুলো ইচ্ছে করে যেভাবে লিখতে গদ্যে, সেগুলো আমি লিখি, এবং সেটা নিয়ে আমার দুটো বইও আছে। প্রথম গদ্যের হুম বই টুকরো লেখা মন কলম, দ্বিতীয়টা হচ্ছে মেঘ রোদের ক্যারিওনেট। এবার তুমি যদি বলো গল্প, গল্প আমি কিছু লিখেছি। গল্প আমার অনেক হুম গল্প আছে যেগুলো বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। উপন্যাস যেটা বললাম, আমি লেখা শুরু করেছি কিন্তু এগোতে পারছি না কুড়েমির জন্য অনেকটা। হুম তো আমার ওই বাধ্যবাধকতা, আমার ওই আহ, এই হচ্ছে প্লট, এইভাবে তোমাকে লিখতে হবে, মাথায় প্লট আসছে কিন্তু সেটা এইভাবে হুম লিখে যেতে হবে, ওই ডেফিনিট রেল লাইন ধরে চলা ট্রেন আমি নই লেখার ক্ষেত্রে। তাই জন্যে আমি হুম। মুক্ত গদ্য লিখতে পারি, আমি কবিতা লিখতে পারি। এটা আমার ড্রব্যাক, এটা গৌরব, এটা গৌরবের বিষয় নয়। আমি লিখতে পারি, গল্পও লিখেছি ছোট ছোট, কিন্তু বেশিক্ষণ ধরে টাইপ করতে বা লিখতে আমার কুড়েমি এখনো লাগে, এবং এই কুড়েমি কাটাতে পারছি না বলে আমি গল্প বা উপন্যাসে সেভাবে আসতে পারিনি এখন। হয়তো আসবো, আমি একটা উপন্যাস লিখবো জীবনে, এটা আমি ঠিক করেছি। সেই উপন্যাসের নামও ঠিক হয়ে গেছে, এটা আমি লিখেওছি কিছুটা। এই উপন্যাসের নাম হচ্ছে 25 মান ফিরে আসবে। 25 মান ফিরে আসার জন্য যে রাস্তাটা তৈরি করা দরকার, তার পিচ আমি এখনো পুরোটা ঢালতে পারিনি। আমি চেষ্টা করছি নিজেকে মোটিভেট করার, দেখছি কি করছে। তা তুমি একটা একটা গদ্য শোনাও। হ্যাঁ। আহ, এই গদ্যটা, এই আমার দুটো গদ্যের বইতেই গদ্যগুলোর কোনো গদ্যাংশগুলোর কোনো নাম নেই, সব নাম্বার দেওয়া আছে। হুম হ্যাঁ। হুম হুম তো টুকরো লেখা মন কলম বইয়ের 25 নম্বর গদ্যটা আমি পড়ছি। অনেকদিন আগে দেখা হয়েছিল, যখন শহরে মার্চ মাস মানে ছিল এলোমেলো হাওয়ার সমুদ্র। পুরোনো বাড়ির ছাদ ঘেঁষে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া যখন পাশের বাড়ির ছাদে নুইয়ে পড়া রাধাচূড়ার ঠোঁটে চুমু খাবার জন্য দুবার ভাবতো না। ওলা উবার আসেনি, মন্দারমণির বিচি উপচে পড়েনি অবৈধ উইকেন্ড ভিড়। দেখা হয়েছিল তখন,
হাত পা চোখ নাক ঠোঁট ছাড়াও তখন কাঁধে লাগানো ছিল ডানা, যে ডানায় ভর দিয়ে বাইপাস থেকে প্রাচীন কফি শপে উড়ে উড়ে আঁকা যেত ফিউচারের স্বরলিপি। জন্মদিনে উপহার দেওয়া যেত মিলান কুন্দেরা। খনি নগরীর কারখানার সাইরেন পেরিয়ে হাসি মুখে খেয়ে নেওয়া যেত আদিবাসী বেকারির কেক। অনেকদিন আগে সেসব, যদিও অনেকদিন মানে ঠিক কতদিন মনে নেই। নিশ্চিত অনেক অনেক দিনই হবে। তবুও দেয়ালে ছায়া সরে যায় ফাল্গুন দুপুরে, আর কোথাও বেজে ওঠে বাতিল হারমোনিয়াম। তখনও কবিতারা ফেক হয়ে যায়নি। প্রথম বই, প্রথম প্রেমের মতো প্রিয় হয়ে লেগে আছে বুক পকেটে। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হয়নি। কলকাতা বইমেলা সবেমাত্র ছেড়ে গেছে ময়দান এলাকা। অর্কুট থেকে ফেসবুক অব্দি চালু হয়েছে স্পেশাল বাস সার্ভিস, আর খসে পড়েনি মুখোশেরা। গোধূলির প্রিন্সেপ ঘাটে দেখা হয়েছিল, অচেনা মাঝির নৌকায় এসে পড়েছিল জ্যোৎস্না। এখন লুপ্ত শহর থেকে মাথা তোলে স্মৃতি গাছ। এই মার্চ রোবটের মার্চ পাস্ট হতে পারে, কিন্তু আর কোনো মেমোরিজ বাঁধতে পারে না। জলের তলায় এক অদ্ভুত সাবমেরিনে আলো জ্বলে, তার ভেতর একা বসে যে জলে আগুন জ্বলে লিখে চলেন হেলাল হাফিজ। খুদা হাফিজ পূর্বজন্ম, মনে রেখো, দু একটা পালক আরো পুড়ে যাওয়া ছাড়া আমার আর কিছুই হারানো নেই। আমার যতদূর মনে আছে এই গদ্যটা তুমি তুমি পাঠ করেছিলে। হ্যাঁ, আমি বলেছিলাম। আর হ্যাঁ, তোমার এই এটা শুনতে শুনতে না আমার তোমার একটা কবিতা কি জানি এটার সাথে খুব বলতে ভালো লাগে, সেটা হচ্ছে তোমার 23 বছর। হুম, প্যারিসের রাস্তায়, কলকাতায়, কিংবা পুরনো পল্টনে একদিন ট্রাফিক জ্যামে তোমার গাড়ির সামনে এসে দাঁড়াবে এক পাগল। এলোমেলো চুল দাড়ি, চামড়ায় শ্যাওলা পোশাক। যখন দিনের শেষে সকলেই ঘরে ফিরতে চায়, তখন এ পাগলের কোথাও যাবার নেই বলে তোমার সামনে এসে ওই দেখো হাত পা নেড়ে কেমন আঁকিবুকি কাটছে হাওয়ায়। একদিন ট্রাফিক জ্যামে তোমার চোখের সামনে নক্ষত্র যুগ থেকে এসে দাঁড়াবে এক পাগল। কপালে বজ্রপাত লেখা, ঠোঁটে কথার কফিন। ভালো করে দেখো তাকে, পারলে দুঃখিত হয়েও, জল দিও, কিংবা একটু ছায়া। সিগন্যাল সবুজ হবার আগে তার কোটরাগত চোখে ঢুকে পড়ো একবার, দেখবে সেখানে আজও তোমার 23 বছর আঁকা আছে। হুম, আবার একটু আমরা চেঞ্জ করি। আহ, তুমি তোমার কাছে এই লেখালেখির সূত্রেই, তোমার পড়াশুনো বাদ দাও, তোমার চাকরি বাদ দাও, লেখালেখির সূত্রে তুমি কিছু পুরস্কার পেয়েছো। হুম, আর হুম। পুরস্কার পেয়েছো, এবং পুরস্কার বলতে তুমি কি বোঝো বলো? পুরস্কার পাওয়ার পরবর্তী সময়, পুরস্কার পাওয়ার আগে পোস্ট হলো প্রচুর শুভেচ্ছা, পুরস্কার পাওয়ার পরবর্তীটা কি? আহ, পুরস্কার ব্যাপারটা আমার কাছে চিরকালই এবং এখন আরো বেশি করে। পুরস্কার মানে আহ, তুমি যে লিখছো তার স্বীকৃতি মানুষজন দিচ্ছে, সেই স্বীকৃতি খুব জরুরি এবং ভালো লাগার। হ্যাঁ, সেটা অনেকটা হুম, ইংরেজি করে বলতে বললে বললে বলতে বললে বলতে হয় রিঅ্যাসুরেন্স। আমি যেটা লেখার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, মানুষজনকে শুনতে পেরেছে বলেই তারা আমাকে সম্মানিত করছেন। এই সম্মানিত করার আহ, যে ব্যাপারটা, এটা লেখকের জন্য খুব আনন্দের এবং খুব স্যাটিসফাইং। অনেকে বলে না যে পুরস্কার পুরস্কারের জন্য কেউ লেখে না, কিন্তু লিখে যদি কেউ পুরস্কার পায় সেটা ভালো বলেই আমার মনে হয়। হ্যাঁ, হুম, এবার খুব বড় পুরস্কার সাহিত্যে, খুব পুরস্কার যেমন জরুরি লেখকের নিজের অন্তর্লীন বা অন্তরীণ ভালো লাগার জন্য, লিখে যাওয়ার আরো উৎসাহ পাওয়ার জন্য,
তেমনি পুরস্কার আবার খুব আনইম্পর্টেন্টও বটে, মানে খুব বড় পুরস্কার কে কোন সালে খুব বড় পুরস্কার পেয়েছিলেন কেউ মনে রাখে না কিন্তু। তুমি কোনো লেখকের নাম করে দাও বা কবির নাম করে তার পরিচয় দেওয়ার সময় হয়তো তুমি ইন্ট্রোডিউস করার সময় বলবেন উনি এই বছর এই পুরস্কারটা পেয়েছে, পাঠক কিন্তু মনে রাখেন, কেউই মনে হুম। রাখে না। আলটিমেটলি লেখাটা আসল কথা। পুরস্কার পাওয়ার পরে যদি মনে হয় আমি সম্রাট, আমি যা খুশি করতে পারি, কিন্তু লেখা যদি হাতে না থাকে তাহলে কিছু হবে না, মানে লেখাটাই আসল। ইনফ্যাক্ট বহু বছর আগে সুন্দরবনের মানুষে একটি কবিতা ছিল, তার শেষ লাইন ছিল আপনার লেখা যদি বয়াকার ল হয় তাহলে কিচ্ছু এসে যায় না। তো লেখাটা বয়াকার ল হলে পুরস্কার হাজার পুরস্কার পেলেও কিচ্ছু হবে না। পুরস্কার আজকের এই ডিজিটাল যুগে কে মনে রাখে কোন বছর কে পুরস্কার পেয়েছিল। যে সময় যে পুরস্কার পায় সে লেখকের ভালো লাগে, আনুষঙ্গিক আশেপাশে যারা তার লেখা ভালোবাসেন তাদেরও ভালো লাগে। কিন্তু ওই কত ডিউরেশন, সবাই মানুষের মেমোরি বলে না, সংবাদপত্রের খবর কালকে ঠোঙা হয়ে যায়, পুরস্কার একটা সময় পর ঠোঙা হয়ে যায়। ঠোঙাটাকে জীবন্ত ঠোঙা করে রাখার জন্য লেখাটা খুব জরুরি। সচল থাকতে হবে কলম, মস্তিষ্ক এবং হৃদয়। পুরস্কারকে আমি এভাবে দেখি, পুরস্কারকে খুব গুরুত্ব দিই আমি, আবার দিও না, এরকম। আচ্ছা। আম, একটা কবিতা শুনি, একটা কবিতা বলো, তারপরে আমি প্রশ্নে আসি। হ্যাঁ, প্রোগ্রাম তো শেষ হয়ে এলো, মানে লোকের বোর লাগছে না তো? প্রোগ্রাম ঝুলে যায়নি তো এখন অব্দি? ঠিক আছে তো? মনে হচ্ছে আচ্ছা, ঠিক মনে আছে। হচ্ছে। হ্যাঁ, দেখছি। আহ, এই আমার একটা বই, আমার ইনফ্যাক্ট হচ্ছে এখানে রবীন্দ্রনাথ থাকেন, আর একটা হুম। নাম হচ্ছে প্রকৃতি চৌহান। তো হুম। মানে প্রকৃতি চৌহানের চিঠি কবিতার নাম। প্রকৃতি চৌহানের চিঠি। আমি 26শে জুন দিল্লি পৌঁছবো। 27 তারিখ সকালে মুসৌরির জন্য বেরিয়ে পড়বো, বাই রোড, চলে এসো। প্রকৃতি চৌহান। অনেকদিন দেখা হয়নি তাই আসছি, যদিও কলকাতা টু দিল্লি ফ্লাইট ফেয়ার এখন বেশ বেশি। তবুও দিল্লি পেরিয়ে মিরাট ছাড়িয়ে দেরাদুন এলেই রাস্তা ধীরে ধীরে রুক্ষ থেকে সবুজ, সবুজ থেকে পাহাড়ি হয়ে যাবে। দুধারে নাম না জানা গাছ, মাঝখানে সূর্যের পথ। শেকল ছিঁড়ে ফেলে তাই প্রকৃতির মাঝখানে আসছি। প্রকৃতি চৌহান, তুমি প্রেমিকা থেকে ট্রাভেল পার্টনার হয়ে গেছো কখন বুঝিনি। কে বলতে পারে ট্রাভেল পার্টনার থেকে আবার প্রেমিকা হয়ে যেতে পারো। এই ভেবে কলকাতা বিমানবন্দরে ঢুকে পড়ছে এই মেঘলা জুনের দিনে। পিঠে রুকস্যাক, পকেটে বোর্ডিং পাস। দিল্লির ফ্লাইট ধরবো, সেখান থেকে মুসৌরি পাহাড়ে। জুনিপার কলোনিতে আমাদের বৃষ্টি অধিবেশন। আজ 26শে জুন, কাল 27 তারিখ সকালে স্টার্ট দেবে আমাদের গাড়ি। উত্তরাখণ্ডের রাস্তা ধীরে ধীরে ঠান্ডা ও পাহাড়ি হয়ে উঠছে যখন, তখন প্রকৃতি চৌহান, আমি খুঁজে পাচ্ছি না তোমার চিঠি। এই গাড়োয়াল হিমালয়ান রেঞ্জের কোথাও তুমি নেই, অথচ 26 তারিখ দিল্লি পৌঁছবে বলেছিলে। আজ 27শে জুন, আমি কলকাতা বিমানবন্দরের আশেপাশে ঘোরাফেরা করছি কেন? আমরা আস্তে আস্তে এবারে 9টার দিকে এগিয়ে যাচ্ছি। তা আমরা হ্যাঁ, একটু কথা বলে তারপরে আর শেষ বেশি, করব। আর আর আম, বেশি টেনে লাভ নেই, লোকে পাগল হয়ে যাবে। বলো বলো। পাগল হচ্ছে কিনা কেউ লিখেছে, কিন্তু ঝুলে যাওয়ার কোনো প্রশ্ন হয়নি। মনে আচ্ছা, মনে শোনো কীর্তি গো, করছে। বলো বলো বলো, ইয়ার কি তারপরে মারছি। এটা কথা বলি, যে তুমি তো এতক্ষণ, ধরো তোমাকে অনেকে ফলো করে, অনেক তরুণ কবি, অল্প বয়সী বাচ্চা বাচ্চা ছেলেরা ফলো করে। উম, আম, তা তুমি যারা নতুন লিখছে কি বলবে তাদেরকে, যারা বাবা, একেবারে একটু নতুন লিখছে? একটু গুরু বলো ঠাকুর বলো, টাইপের একটা উত্তর হয়। গুরু ঠাকুর, গুরু ঠাকুর তো, হ্যাঁ বলো বলো, বলতে হবে। নতুন, নতুন যারা লিখছে এসব, হ্যাঁ মানে ইনফ্যাক্ট এটা খুব আহ, এই প্রশ্ন আগেও আমাকে যারা সত্যি নতুন লিখছে তারাও করেছে, আমি তাদের একটাই কথা বলেছি যে নিজের মতো লেখো। হ্যাঁ, মানে প্রচুর পড়ো, জোর করে। এখন যেটা হয়েছে, ডিজিটাল মিডিয়া একটা খুব স্ট্রং মাধ্যম, কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অনেক ক্ষতিও করে। মানে একজন কবিতা লেখার জন্য প্রস্তুত নয়, তার কবিতা বোধ সেভাবে গড়ে ওঠেনি, কিন্তু সে ফেসবুকে একটি নতুন লেখা কবিতা পোস্ট করে দিল এবং সেখানে সে যদি আহ কি বলবো, যাই হোক, মানে
তার লেখায় প্রচুর লাইক কমেন্ট হলো, কিন্তু সে কবিতাটা প্রস্তুত নয়, তার কলম প্রস্তুত নয়। এটা তাকে ভুল পথে চালিত করতে পারে। হুম। আর তাই জন্য আমি বলি যে প্রস্তুতি মানে নিজস্ব প্রস্তুতি একটা খুব দরকার নতুন লেখকদের জন্য, নিজের মতো লেখা খুব দরকার। তার আগে বাংলা কবিতার যে ধারা, আজকে যে বাংলা কবিতা যে জায়গায় দাঁড়িয়ে আছে, দুই বাংলা মিলিয়ে, বাংলাদেশ ধরে বলছি এবং পশ্চিমবঙ্গ, তা জানা খুব জরুরি যে বাংলা কবিতা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন শব্দ প্রয়োগ কিভাবে লেখা হচ্ছে, কোন স্টাইলে, ছন্দ মিলিয়ে লেখা জরুরি কিনা, ছন্দ জানা জরুরি কিনা, ছন্দ জেনে ভুলে যাওয়াটা বেশি জরুরি কিনা, এই সব নিয়ে একটি সামগ্রিক বোধ ছাড়া হঠাৎ করে লিখতে এসে কিছু লাইক কমেন্ট, আমি সোশ্যাল মিডিয়া ধরেই বললাম, তার জন্য লিখো না। আগে তুমি নিজেকে প্রস্তুত করো, তারপরে তুমি লেখো আর কি, এবং নিজের মতো লেখো, যা লিখবে নিজের মতো লেখো। কিছু ছায়া থাকতে পারে অগ্রজ কবিদের, কিন্তু তুমি সেই ছায়াটাকে আহ আয়নার সামনে দাঁড় করিয়ে দিও না আর কি, মানে ছায়াবৃত হয়ে থাকো, কিন্তু নিজের গাছটা নিজে তৈরি করো, চারাটা নিজে পোষো। এই বলবো আর কি, এই বলি জেনারেল। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলে কিন্তু, যেটা আমরা কোনটা? প্রায় শুনি, ওই যে বলো। কলার তুলে চলার কথা। এটা নতুন হ্যাঁ, কবিকে মাঝে মাঝে সাজেস্ট করা হয়। একদম একদম, আমি লিখেও সেটা নিয়ে কলার তুলে চলতে হবে, যে আমি লিখি, আমি যে লিখতে পারি বা আমি লেখার চেষ্টা করছি। পৃথিবীতে হুম। এত কাজ হয়, লোকে খুন করে দিচ্ছে, লোকে পিঠে ছুরি মারছে, লোকে এত খারাপ কাজ করছে, চুরি রাহাজানি সেসব না করে আমি যে লিখতে বসেছি, আমি যে লেখার চেষ্টা করি, আমি যে একজন কবিতা লেখক, আমি একজন লেখক, এর থেকে মহৎ কিছু নেই। তুমি সেইটা, তাই জন্য তুমি যে লিখতে পারো বা লিখতে চেষ্টা করছো, এটা তুমি কলারটা তুলে রাখো। কারণ সবাই এটা পারে না। তো যারা পারে, যারা চেষ্টা করে, তাদের কলারটা তুলে রাখাই দরকার, এবং কলার নামানোর কোনো প্রয়োজনীয়তা আর নেই। এক সময় ছিল যখন লেখকদের অনেক বঞ্চনা, কবিদের অনেক চেপে দেওয়া এসব হতো। এখন আর এগুলো করে লাভ নেই, এই কারণে যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল বিস্ফোরণ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আমার এই লেখাটা এই পত্রিকায় ছাপা হলো না বলে আমাকে কেউ চেপে রাখবে, এটা আর হবে না। কলারটা তুলেই রাখতে হবে এবং তুলেই রাখা উচিত। হ্যাঁ, হ্যাঁ, এটাই মনে করিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, আর সন্ধিস্থা যেটা সন্ধিস্থা আমি একটা কথা বলছি, ইন্টারাপ্ট করছি হ্যাঁ, তোমার। হ্যাঁ, সেটা হচ্ছে যে সৌভিক কিছুক্ষণ আগে বলছিল যে ঝুলে যাচ্ছে কিনা। আড্ডাটা ভীষণই ভালো জমে গেছে, হ্যাঁ, এবং দর্শক শ্রোতারা যারা রয়েছেন তারা খুবই উপভোগ করছেন। এ হ্যাঁ। বিষয়ে নিঃসন্দেহ হয়ে তোমরা আড্ডাটা এগিয়ে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর না, এগুলোর আর খুব একটা জায়গা নেই, কারণ 1 ঘন্টা না, হয়ে গেছে জায়গাও এবং নেই। আমরা তা অনেক কথা আমি বলেছি। আমি 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 হ্যাঁ, দু একটা আমার প্রশ্ন হুম, করি সৌভিক তোমাকে। হ্যাঁ, সেটা হচ্ছে যে হ্যাঁ। আহ, তুমি তো নিশ্চয়ই বিদেশি সাহিত্য আহ, প্রচুর পড়াশোনা করো, প্রচুর না করেছো। হলেও কিছু 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 পড়েছি আর হ্যাঁ। কি। হ্যাঁ, হুম, তো তার মধ্যে তোমার কোন কোন উল্লেখযোগ্য কবি যাদেরকে তোমার ভালো লেগেছে, যাদের হুম, কবিতা ভাবনা তোমাকে স্পর্শ করেছে, হুম। কয়েকজনের কথা তো যদি বলো। ইনফ্যাক্ট তুমি যদি বিদেশি কবি নাও বলতে, তুমি যদি আমাকে জিজ্ঞেস করতে তোমার ফেভারিট কবি কারা, যে কোনো ভাষায় লেখা, যে হুম। ভাষা তুমি অনুবাদে সেটাও সে পড়েছো বা, একই, হ্যাঁ। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আমি আমার মনে হয় আমার যে কোনো ভাষায় লেখা বা যে যে কোনো ভাষায় আমার পড়তে পারা বা বোঝা কবিদের মধ্যে আমি যাকে সর্বপ্রথম যার নাম করতে চাই এবং করব, তিনি হচ্ছেন চার্লস বুকোস্কি, ও, পোয়েট আবার। লরিয়েট, হ্যাঁ, পোয়েট লরিয়েট অফ লস অ্যাঞ্জেলেস। শহরের পেটের ভেতর ঢুকে যেসব লেখা লিখেছেন, যেভাবে লিখেছেন, কলার তুলে, জ্যাকেটের কলার, কলার। জামার তোলা, সব কলার তুলে লিখেছেন। চার্লস বুকোস্কি আমার প্রিয়তম কবি, যে কোনো ভাষায় আমি যে ভাষাগুলোতে অনুবাদে বা সেই ভাষাতে পড়েছি, তার মধ্যে চার্লস বুকোস্কি আমার অল টাইম ফেভারিট কবি। এবং আরো অনেকেই আছেন, মানে আহ উম, অনেকের কবিতা ভালো লাগে। চার্লস বুকোস্কির নামটা বললাম কারণ তুমি এভাবে জিজ্ঞেস করলে, এবং প্রথম আজকে যদি কেউ জিজ্ঞেস করে একজন কবির নাম করো যার লেখা পড়ে তোমার, যখন তুমি লিখতে পারছো না, যখন তোমার রাইটার্স ব্লক চলছে বা তোমার লেখা হচ্ছে না হ্যাঁ, সময়ের অভাবে বা লেখা আসছে না, তখন তুমি কার কবিতা পড়বে যাতে তোমার আবার লেখার ইচ্ছে পুনর্জীবিত হয়ে ওঠে ভেতরে? এটা হচ্ছে চার্লস বুকোস্কি। গ্রেট। একদমই তাই, এবং আমারও খুব ফেভারিট। তো তুমি আহ, তুমি তো তুমি তো ওনার কবিতা অনুবাদও করেছো বাংলায়। হ্যাঁ, করছি আর হ্যাঁ, কি, হ্যাঁ, চলছে আর কি, হ্যাঁ, কোনো হ্যাঁ। শেষ নেই। হুম, রিলিজ করছি। তো হুম। যাই হোক, তো আহ, একটা উম, কবিতা হয়ে যাক তোমার, আহ, শেষের হ্যাঁ, দিকে এসে কবিতা। গেছে। আচ্ছা, একটা লাস্ট একটা কবিতা পড়ে নিই। এই কবিতার নাম হচ্ছে মরুভূমির গোলাপ।
যে পথে ফিরে যাই রোজ, সে পথের শেষে তুমি নেই। এখন এখানে নতুন দোকানপাট, নতুন নতুন মুখ, নবতম চুম্বন রীতি। এই পথে যেতে যেতে আমাকে তারা চেনায় মনোবিনা সান্যাল। ভালো করে তাকালে বুঝি তারা নয়, নিয়নের ঘাতক ইশারা। এই পথে পাতা ঝরার মরশুম চিরকাল, অথচ মরুভূমির গোলাপ নামে এক ক্যাফেতে কালো কফি খেতে খেতে সমুদ্রের ঢেউ গুনি আমি আর মনোবিনা সান্যাল। ভালো করে তাকালে বুঝি সমুদ্র নয়, ক্যাফের টেবিলে রাখা ট্রাভেল ম্যাগাজিনের পাতায় ভ্রমণের ছবি। যে পথে ফিরে যাই রোজ, সে অপেক্ষার শেষে তুমি নেই। এই পথে যেতে যেতে আমাকে কিডন্যাপ করে কেউ, তার নাম মনোবিনা সান্যাল নাকি পামেলা বোর্দেস, তা আমার জেনেই বা কি হবে, যখন আমি জানি এই নিভে যাওয়া অশরীরী বাড়িদের পথে, এই মরুভূমির গোলাপ নামে ক্যাফেটেরিয়ার রাস্তায় শুধুই মরুভূমি, কোনো গোলাপ নেই, পায়ের চিহ্ন মুছে গেছে ধুলোয় ধুলোয়। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। শর্মিষ্ঠা, আমার মনে হয় যদি একটু দর্শক শ্রোতাদের কমেন্টস গুলো একটু দেখো, বা আমি আমি বললে সুবিধা হবে। যা খুশি হ্যাঁ, মনে হয়। বলতেও পারো, যা বললেই সুবিধা। তখন আমরা কথা বলছিলাম তো, তখন দেখে দেখে বলাটা হ্যাঁ, খুব টাফ। হ্যাঁ, সেটা আমি জানি বলেই তোমাকে বললাম। আহ, আমি বলছি প্রথম থেকেই মোটামুটি আহ, যারা যারা অনেকেই রয়েছেন, আহ, জয়িতা শুভকামনা জানিয়েছে, অসীম শীল বলছেন কবি ও বাচিক শিল্পীকে স্বাগত, মন্দিরা জানাচ্ছে শুভেচ্ছা সৌভিক শর্মিষ্ঠাকে, সুবীর দাসও তাই, হৈমন্তী শুভেচ্ছা জানিয়েছে সৌভিক শর্মিষ্ঠাকে, সুদেষ্ণা সেনগুপ্ত বলছেন অনেক কষ্ট করে এসেছেন, দারুণ লাগছে, মন্দিরা বলছে অসাধারণ কবিতা। হ্যাঁ, সুমিতাভ একটা প্রশ্ন করেছিল কর্পোরেট সুবিধা কবিতা তো, ব্যাপারটা ঠিক। হ্যাঁ, এটা সুবিধা বললে তার উত্তরটা তার দিয়ে সাথে একটা দিয়েছে। লেজুর ছিল, লেজুর ছিল হ্যাঁ। যে কর্পোরেট নাকি প্যাস্টোরাল, এটা কি বলবে? হ্যাঁ, আমি মানে প্যাস্টোরাল অনেকটা হলো ব্যাপারটা, কারণ আমি 3-4 মাস হলো একটি ব্যবসা করার চেষ্টা করছি, অনেকটা এগিয়েছি। অর্গানিক ফার্মিং করছি চাকরি বাকরি ছেড়ে, যেখানে বিভিন্ন জেলার, কিছু স্পেসিফিক জেলার মানুষ চাষি যারা কোন রকম রাসায়নিক আহ, আহ, মানে কেমিক্যাল বা ফার্টিলাইজার বা কেমিক্যাল প্রয়োগ ছাড়া, পেস্টিসাইড ছাড়া চাষবাস করছেন, শুধুমাত্র জৈব সার দিয়ে আহ শাকসবজি, ফলমূল, ইভেন মাছ, মাংস করছেন। তাদের সঙ্গে আমি টাই আপ করে কলকাতা শহরে তাদের প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করছি। কোম্পানি করেছি, কোম্পানির নাম হচ্ছে অর্গানমিক্স। সেই অর্গানমিক্স সেই সব চাষিদের গ্রুপের সঙ্গে আহ, সংযুক্ত হয়ে ব্যবসাটা করার চেষ্টা করছে। আমার লক্ষ্য হচ্ছে গ্রামের চাষিদের শাকসবজি, ফলমূল, জিনিসপত্র শহরের ঝাঁ চকচকে শপিং মলে পৌঁছে দেওয়া। এই সংযুক্তিকরণের কাজে আমি নিজেকে লিপ্ত রেখেছি চাকরি ছাড়ার পরে। সুতরাং আমি মোরলেস আই এম মোর প্যাস্টোরাল নাও, এই আর কি। গুড, গুড, খুব ভালো। অর্গানামিক্সকে হ্যাঁ, প্রচুর শুভেচ্ছা। ধন্যবাদ। এরপরে আবার ফিরে যাচ্ছি শ্রোতা দর্শকদের কমেন্টসে। বাবলি মুখার্জি বলছে সৌভিক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব লেখনী কবিতাকে অন্য মাত্রা দিয়েছে, যা অনন্য। তারপরে সুদেষ্ণা সেনগুপ্ত আবার বলছেন দারুণ কবিতাটা। মন্দিরা বলছে খুব সুন্দর পাঠ। সত্যপ্রিয়দা বলছেন আমি আছি। সত্যপ্রিয়দা আবার বলছেন সম্পাদনা নিজের লেখায় সময় কেড়ে নেয়, এটা উনি নিজে ঠিক বলেছেন, বুঝেছেন উনি নিজে নিজে, সম্পাদনা উনি, হ্যাঁ, করতে। শব্দ হরিণের হ্যাঁ, ক্ষেত্রে উনি সব। সত্যপ্রিয়দা, সত্যদা যেভাবে শব্দ হরিণকে নিয়ে এগিয়ে গেছে, হ্যাঁ, এটা সত্যি। সত্যদা ভুক্তভোগী, কিন্তু সত্যদা অত্যন্ত সমর্থ ভুক্তভোগী। মানে আমি সত্যদা নই। সত্যদা যারা করতে পারেন, আমি পারি না, অনেকেই পারে না। সত্যদা একটা অন্য মানুষ। হ্যাঁ, তো এই আর কি। হ্যাঁ। আহ, এছাড়াও তো আরো অনেকেই এসেছেন। আহ, সবাই বলছেন খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। ঈশিতা মুখার্জি বলছেন খুব সুন্দর, দুজনকে শুভেচ্ছা। সুবীর দাস অপূর্ব বলছেন, আহ, রাজীব পাল বলেছেন খুব আহ, গদ্য বেশ লাবণ্যময়, বেশ জমজমাট অনুষ্ঠান। ধন্যবাদ সুবীর বাবু। আহ সুকন্যা গুপ্ত বলছেন ভালো লাগছে দেখে। আপাতত এই। আর আহ শর্মিষ্ঠা, তুমি
কনক্লুড করো। হুম। আহ আপাতত মনে হয় শেষ করবো একটা কবিতা দিয়ে শেষ করি, কারণ আমার মনে হয় সেটাই সৌভিক, ভালো। হ্যাঁ আহ, সেটাই। আর সৌভিকের আশা করি খালি আমরা ওই লাস্টে ক্লোজ করার জন্য, আগে লাস্টে আমি কিছু বলবো আর কি দর্শক ঠিক শ্রোতাদের। আছে ঠিক আছে, আমরা সৌভিকের জন্য তো আমাদের সবার পক্ষ থেকে শুভেচ্ছা থাকলোই, আর আরো লিখবে, আরো জানতে পারবো, ব্যবসাটাও ভালো হবে, সবটাই সবটাই শুভেচ্ছাটা থাকতো আর কি। আমার মনে হলো সৌভিক লাস্ট যে কবিতাটা পড়লো, তারপরে আমার খুব পছন্দের কবিতা, ভীষণ ভালো লাগার, শীতের চিরুনি। হুম। রোদে যে ঘুম লেগে আছে, আমি তাকে শীত বলে ডাকি। দূরে বাহ, দূরে পাখিদের গ্রামে এ সময় পালক ঝরে যায়, চোখে যে মুক্ত লেগে থাকে, তাকে আমি তুমি বলে ডাকি। দূরে দূরে চাঁদের উঠোনে জেগে আছে আমাদের হাওয়া, যে বুলেট বেরিয়ে গেছে ছুটে, তাকে আমি ফেরাই কিভাবে, যাকে আমি শীত বলে ডাকি। সে যে কাকে উষ্ণতা দেবে, বিরোধী জামার পকেটে তার উত্তর গোঁজা আছে জানি। দূরে দূরে ভেঙে যাওয়া ঘরে পড়ে আছে খোলা চুল শীতের চিরুনি। বাহ, আহ খুব সুন্দর, খুব সুন্দর। আজকে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। সৌভিকের যে হ্যাঁ, ধারণা ঝুলে গেল কি ঝুলে গেল না, হুম। যাই হোক, একদমই ঝুললো না, ঝোলেনি, ঘন্টা বরং কাটিয়ে ফেলেছে। উঠছে, বরং হ্যাঁ, উঠছে, ঝোলে তো নেই বরং উঠছে। আর লাস্ট একটা কমেন্ট এইমাত্র ঢুকলো, মন্দিরা বলেছে তাহলে এখন আর আরবান কবি শুধু বলা যাচ্ছে না। যাই হোক, আহ আমরা আহ সৌভিক এবং শর্মিষ্ঠা দুজনকেই কবিতা কলিং এর পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক আজকে ইউ, একটা খুব সুন্দর আড্ডা মারলাম, অনুষ্ঠান, ভালো লাগলো। হুম। খুব সুন্দর একটা আড্ডা উপস্থাপনার জন্যে। আর দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ। মাঝখানে আমরা একটা সাময়িক বিরতি নিয়েছিলাম পুজোর জন্য, আবার ফিরে এসেছি আজকের এই পর্বটি দিয়ে। এরপরে প্রতি সপ্তাহে পর্ব চলবে। সামনে 13 তারিখ আবার একটি অনুষ্ঠান হবে। আপনারা সবাই সঙ্গে সঙ্গে থাকুন এবং আপনাদের আহ, সহানুভূতি এবং সমর্থনে আমরা এই অনুষ্ঠানটাকে নিয়ে আরো আগিয়ে নিয়ে যেতে পারবো। ভাঙা পথে রাঙা ধুলোয় একটা ক্রমশ একটা ব্র্যান্ড হয়ে উঠছে। ধন্যবাদ, শুভরাত্রি সকলকে। ধন্যবাদ। ধন্যবাদ।